আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আডা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি জানালেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। এবং দুই উপদেষ্টার পিএসপিও ও এনসিপি নেতার বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানবিক করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয় হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করবে না বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। সহকর্মী পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা, অন্যদিকে বাংলাদেশের আশ্রয়ে বাস্তুহারা 11 লাখের বেশি রোহিঙ্গা পুরো অঞ্চলকে করেছে অনিরাপদ। তৈরি হয়েছে ভূরাজনৈতিক সংকট। তার উপর নতুন করে প্রতিদিন গড়ে 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলিয়ে গত কিছুদিনে অনুপ্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার ওপর কৌশলগত প্রভাব ও সমাধানের পথ নিয়ে আলোচনায় বক্তারা শোনালেন শঙ্কা আর সম্ভাবনার কথা। রাখাইনে আরাকান আর্মির প্রভাব নিয়েও মিশ্র প্রতিক্রিয়া বক্তাদের। আমরা বেশ জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কেননা মিয়ানমারে এখন 3টা ভিন্ন পক্ষ এবং তারা আলাদা চরিত্রের। সবাই গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে জাতিগত সংকটের সমাধান শান্তিপূর্ণ হয় না। বাংলাদেশ পাকিস্তানের মধ্যেও হয়নি। তাহলে এটাই কি সেই সংঘাত যেটা মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান দেবে? এটাই কি সেই সুযোগ? হয়তো এটাই সুযোগ যার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার পুনঃস্থাপিত হবে। বক্তারা মানবিক করিডোর ইস্যুকে বাংলাদেশের জন্য প্রথম ভূ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি। মানবিক করিডোর নিয়ে আমাদের কোনো চুক্তিও হয়নি। তারা করিডোরের অনুরোধ করেছে, আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এটা মানবিক করিডোর নয়। করিডোর ভিন্ন ব্যাপার। পরে তারা একে মানবিক চ্যানেল হিসেবে সংজ্ঞায়িত করেছে, যা কিনা সম্পূর্ণ ভিন্ন। আরাকান আর্মিকে সীমান্তের ওপরে নতুন প্রতিবেশী হিসেবে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের সীমান্ত রক্ষার তাগিদ দেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বলেছেন, রাশিয়া চায় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে, এই অঞ্চল কোনোভাবেই অস্থিতিশীল না হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত কথা বলেন। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবার মতো রাশিয়াও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। বাকিটা জানাচ্ছেন রাহুল রায়। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে বিএনপি। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। ঘণ্টাখানেক বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু রাশিয়ান না, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে।
তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে, এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছে সবাই নির্বাচনের জন্য, নির্বাচিত সরকারের জন্য। আমির খসরু জানান, এই অঞ্চলে স্থিতিশীলতা চায় রাশিয়া। সকলের তো কনসার্ন আছে যে সবাই এই এলাকায় একটা স্টেবিলিটি চায়। এই কেউ চায় না যে এটা ভৌগোলিক একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে, এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে, এটা সকলের ইন্টারেস্টে সকলে চায়। বিকেলে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনইচি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম ভুল করতে পারে, কিন্তু গণমাধ্যমকে আক্রমণ করার হুমকি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনায় সম্পাদকরা বলেন, বর্তমান সূচকে কয়েক ধাপ এগুলেও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। পরাগাজীবের রিপোর্ট। সম্পাদক পরিষদের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা ছাড়াও অংশ নেন রাজনীতিবিদরা। আলোচনায় সম্পাদকরা বলেন, গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা দরকার। সারা পৃথিবীতে গণমাধ্যমের স্বাধীনতার তালিকায় কয়েকশো দেশের অনেক নিচে অবস্থান করছে। এটা শুধু যে এই দেশের গণমাধ্যম কর্মীদের জন্য লজ্জাজনক, শুধু তাই নয়, এই দেশের যারা রাজনীতিক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের জন্য এটা কোনো অবস্থায় গৌরবের হতে পারে না। চাকরি যায়, সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা, জানি না আমি কাকে দায়ী করবো এর জন্য। শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন, তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি, সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? আলোচনায় রাজনীতিবিদরা বলেন, গণমাধ্যমকে তারা স্বাধীন দেখতে চান, তবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা কাম্য নয়। মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে, সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো, সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা, বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখন আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিনিয়র সাংবাদিকরা বলেন, কাঠামোগত কারণেই সোশ্যাল মিডিয়ার চাইতে গণমাধ্যমের নির্ভরযোগ্যতা বেশি। মানুষের সেই আস্থার জায়গাটি আরো উন্নত করার সুযোগ সাংবাদিকদের রয়েছে। এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গোয়েন্দা অনুসন্ধানের পর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের প্রিয় তুরিন ফারাবি ও সাবেক সমন্বয়ক এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসানা আমিন। তদবির বাণিজ্য সহ শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত 22 এপ্রিল প্রজ্ঞাপন জারি করে অব্যাহতি দেওয়া হয় যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের প্রিয় ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়। শুধু তারাই নয়, নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ
অভিযোগে ইতোমধ্যে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে। নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া 2 উপদেষ্টার এপিএস, পিও এবং এনসিপির যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। 2জন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর বাইরে মামলা হয়েছে বেশ কটি। জনাব রঞ্জিত কুমার তালুকদার, সাবেক সদস্য, বর্তমানে অবসরপ্রাপ্ত, টেক্সাস আপিলেট ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মুর্শিদ আলমের বিরুদ্ধে মামলা ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলীর বিরুদ্ধে মামলার অভিযোগ দিয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবারের কোরবানি ঈদে প্রায় 21 লাখ গবাদি পশু অবিক্রিত থেকে যেতে পারে। দেশে কোরবানির জন্য বিক্রি উপযুক্ত পশু রয়েছে প্রায় 1 কোটি। কোরবানি উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, চাহিদার তুলনায় গরু ছাগল বেশি থাকায় এবারও পশু আমদানির সুযোগ থাকছে না। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 4 সপ্তাহ পরই দেশে জমে উঠবে কোরবানির পশুর বাজার। গবাদি পশুর বাজার ব্যবস্থাপনা সম্পর্কে জানাতে রোববার সচিবালয়ে গণমাধ্যমের সামনে আসেন প্রাণী সম্পদ উপদেষ্টা। জানান, কুরবানির জন্য যে পরিমাণ চাহিদা রয়েছে দেশের খামারিরা এর চেয়ে বেশি বিক্রিযোগ্য পশু নিয়ে প্রস্তুত আছেন। 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। যদি চাহিদা বেড়েও যায় সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে। ফরিদা আক্তার জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আনা বন্ধ করা হবে। এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। পশুবাহী যানবাহনে ডাকাতি ঠেকাতে যৌথ উদ্যোগ গ্রহণের কথা জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। পক্ষ থেকে যিনি এসেছেন লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সবকটি সিটি কর্পোরেশনের মতো প্রশাসক দিয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে মেয়র ও কাউন্সিলর সহ কোনো জনপ্রতিনিধি না থাকায় দেশের বৃহত্তম এই সিটিতে নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। নগরবাসীর অভিযোগ, নগরীর উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তিতে পোহাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতেই শহরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে। প্রিয় দর্শক, গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন আক্তার হোসেন। মনোরম সবুজ আর শিল্প কারখানার মিশেলে গড়ে ওঠা গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 65 লাখ লোকের বাস। জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন এ নগরীতে আসেন আরও কয়েক লাখ মানুষ। 19 আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও মেয়র সহ 57 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়, নিয়োগ দেওয়া হয় প্রশাসক। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি না থাকায় থমকে আছে উন্নয়ন সহ সব ধরনের নাগরিক সেবা। আসলে জনগণের সেন্টিমেন্ট কিন্তু জনপ্রতিনিধিরাই বুঝে। ওনারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত লোকজন, ওনাদের যে পর্যন্ত সময়, যে কয়টা পর্যন্ত অফিস করার নিয়ম, ওনারা ওই পর্যন্ত অফিস করে। এরপরে জনগণকে নিয়ে চিন্তা করার মতো সময় ওনাদের নেই। এখন সব কাজ বন্ধ, সব এলাকায় মানুষ খুব অশান্তির মধ্যে আছে। কোনো রাস্তাঘাটের কাজ হচ্ছে না, যেই কাজ হয়েছিল সেটা সেইভাবে করে রয়েছে। সেই জায়গা দিয়ে আপনার কোনো ধরনের রিক্সা, গাড়ি কোনো কিছু
চলাচল করতেছে না, মানুষ হাইটে চলাচল করতেছে। এখন সিটি কর্পোরেশন কোনো জবাবদিহি করতে হয় না, ওনারা ওনাদের মতন কাজ করে, আমরা নগরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ট্রেড লাইসেন্স ইস্যুর মতো জরুরি সেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। ময়লা অপসারণ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ধীরগতি। কোথাও কোথাও সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর চুরি ছিনতাই বেড়ে জননিরাপত্তা হুমকির মুখে। প্রতিটা ওয়ার্ডই অভিভাবক শূন্য হয়ে পড়েছে, প্রতিটা ওয়ার্ডেই ছিনতাই রাহাজানি অনেক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। বিভিন্ন দীর্ঘসূত্রতা হচ্ছে, যার কারণে আমাদের যে নাগরিক সেবা তা বিঘ্নিত হচ্ছে। সামাজিক পারিবারিক কলহ, এই সমস্ত কাজে আমরা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি, যেহেতু আমাদের এলাকায় বর্তমান সিটি কর্পোরেশনের কোনো স্থায়ী কাউন্সিলর নেই। তবে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধি না থাকলেও জনগণের কথা শুনছেন তারা। ভোগান্তি কমাতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দিয়ে সব ধরনের নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে কোনো ফাইল জমা নেই, আমরা দিনের কাজ দিনে শেষ করছি। আর জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সচিব আছে, তাদের মাধ্যমে আমরা সমস্যাগুলো শুনছি এবং সমাধান করছি। আমাদের কাছে কেউ সেবা পেতে আসলে আমরা যত দ্রুত সম্ভব সেটা করে দিচ্ছি। দীর্ঘদিন অভিভাবক শূন্যতা স্থবির হয়ে আছে আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ও নাগরিক সেবার কার্যক্রম। কবে মিলবে এর থেকে পরিত্রাণ জানে না কেউ, সবাই তাকিয়ে আছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দিকে। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে প্রায় অর্ধশত বছরের পুরনো সরকারি নালা দখলের অভিযোগ উঠেছে। নালাটি ভরাট করে বাড়ি নির্মাণ করায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পটিয়ার জিরি ইউনিয়নের কোটারপাড়া গ্রামের হাজারো মানুষ। নালা উদ্ধার সহ প্রয়োজনীয় সংস্কারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জনদুর্ভোগ কমাতে অবিলম্বে দখল এবং ভরাট করা পুরনো নালা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়। শনিবার এই সিদ্ধান্তের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান সামরিক বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, শনিবার 450 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণের উদ্দেশ্য সেনাদের প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও বাড়তি চালন ক্ষমতা সহ কারিগরি বৈশিষ্ট্যগুলো যাচাই করা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে হামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি পাকিস্তানের। স্বাধীনভাবে এই হামলার তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটি। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরায় খেতে কেটে রাখা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে ধান। শ্রমিক সংকটে খেতে থাকা বাকি ধানও ঘরে তুলতে পারছেন না কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজশাহীতে পরিচ্ছন্নতা এবং মশক নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু হয়েছে। মহানগর যুবদলের উদ্যোগে বর্জ্য অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা মারার ওষুধ স্প্রে করা হয়। আয়োজকরা জানান, সম্প্রতি মশার উপদ্রব বৃদ্ধি সহ অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেনে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। নির্মল পরিবেশ নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে পর্যায়ক্রমে শহর জুড়েই এই কর্মসূচি পরিচালনা করা হবে। সচেতনতামূলক এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। অনুষ্ঠানে সমাজসেবক সহ যুবদলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি এর সূচক 38 পয়েন্ট বেড়ে ৪,৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৫টি কোম্পানির ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৭২ কোটি ৭০ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেলের সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। ময়দা সুজি সংবাদ শিরোনাম আরো একবার। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি জানালেন রোহিঙ্গা বিষয় হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারে অভ্যন্তরীণ সংকটকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। এবং দুই উপদেষ্টার পিএস-পিও এবং এনসিপি নেতার বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4।